শুভ সন্ধ্যা। জেলা শিল্পকলা একাডেমি শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় সুধী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি পুরস্কারের ব্যবস্থাপনা এবং জেলা প্রশাসন পুরস্কারের সহায়তায় 15 দিন ব্যাপী 64 জেলাতে 15 দিন ব্যাপী একটি কর্মশালা হয়েছে। কর্মশালায় যিনি প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন কাজী রুকসানা রুমা। 15 দিন ব্যাপী এই কর্মশালা এটা স্ক্রিপ্ট দিয়ে নাটক নয়, নাটকের নাম হয়েছে ফেরা। রচনা ও নির্দেশনা কাজী রুকসানা রুমা। আপনারা নাটক উপভোগ করবেন। আপনাদের প্রতি একটি বিশেষ অনুরোধ, বিনীতভাবে অনুরোধ হলো কথা তো বলবেনই না, মোবাইলটি সাইলেন্ট করে রাখবেন। সবাইকে নাটক দেখার সহযোগিতা করবেন, উপভোগ করবেন যাতে সবাই করতে পারে সেই ব্যবস্থা আপনারা করবেন। আমি নাট্যকার ও নাট্য নির্দেশক কাজী রুকসানা রুমাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আসলে যেটা বলতে চাই বিশেষ করে সেটা হচ্ছে আপনাদের সাথে মোবাইলটা সবাই একটু রিঙ্গারটা অফ করবেন প্লিজ, কারণ আপনার ফোন যখন বেজে ওঠে আমাদের অভিনেতাদের মনোসংযোগের ব্যাঘাত ঘটে। এবং আমি একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনাদেরকে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলবেন না। সেটা এখানে যারা এখানে ছবি তুলছেন, আমি জানি না কোনো যদি সাংবাদিক ভাই বোনেরা থেকে থাকেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ফ্ল্যাশ জ্বালাবেন না, অন্য কেউ না। আমার মনে হয় আমরা শুরু করি। আপনারা দেখবেন নাটক ফেরা।
আজ মেলা দূর চলে গেছিলাম। মানে মানে চোখ ছিল মোবাইলের দিকে, তো রাস্তা খেয়াল করিনি। ওসব কথা চলবে না। শ্রদ্ধাটা 10টা ভোট যাবে। না না নিষ্ঠা এই দিতেই হবে। আইন সমাজের সমান। জোরে লাগাতে হবে, যেন রাস্তার মধ্যে ঢুকে না। আচ্ছা, ঠিক আছে, বসো। শুরু করি। এই, আরে ভালোভাবে বলতে পারে না। কি হয়েছে সাদিয়া? কি হলো তোমার? ভাইয়া, আজ রাস্তায় আমার ছেলে দুটোর সাথে বড় ঝামেলা হলো। ওরা টিজ করছিল। অন্যদিন আবার করি, আজ মাথায় রক্ত চড়ে গেল। আমরা যাবো। না, ওরা এই পর্যন্ত আসার সাহস পায়নি, ভেঙে গেছে। সাদিয়া, তোমাকে কতবার বলেছি তুমি আমার কাছ থেকে মাথা মারাটা শিখে নাও, লাঠি মারাটা শিখে নাও। তুমি তো আমার কোনো কথাই শুনবে না। সে না হয় মাস্টার ঠিক না ভাই, কিন্তু এটা তো কোনো সমাধান না। তুমি তোমাকে তো রক্ষা করতে পারবে। আমার প্রোটেকশন আমি দেবো, কলেজ প্রশাসন করবে, রাষ্ট্র করছে কি? রাষ্ট্র না পারলে কি করবে? কেন পারবে না সেটা প্রশ্ন করবো? হয়েছে শোনো, তোমাদের কাছাকাছি যাদের বাসা, বিশেষ করে সাদিয়ার কাছে যার বাসা, তারা একসাথে আসবে, ঠিক আছে? আগে আসো, কাল থেকে আমি তোমার সাথে আসবো। ওঠো, এবারে শোনো, নাটকের ব্যাপার নাটকের ভিতরে যে শাক আছে আপনাকে কিছু দেখবে, ঠিক আছে? চলো গান গাইতে ঠিক আছে দাদা, চলছে খারাপ আছে। আমার
করেছিলেন না? এই নাটকটা আমরা করছি না। কেন? ওরা যাবে না, কিন্তু কেন সেটা তো বলবে। সব কথা বলা যায় না, আর আমি বলতেও চাই না। নাটকটা আমরা করছি না। এই সিদ্ধান্ত তো আপনি একা নিতে পারেন না। এটা শরীরে থেকে আচরণ হয়ে যাবে না তো? হলে হতে পারে, কিন্তু কিচ্ছু করার নেই। তাপস দা, 20 দিন ধরে আমরা এই কাজ করছি, আপনার বসে নাটক হবে না? আমরা অন্য নাটক করবো, কিন্তু ভাবছো কেন ভাই? এই নাটকই করতে হবে। না, করতে পারলে করতাম। এই নাটকে তো আমার মেইন চরিত্র ছিল। অন্য নাটকে কি আমার মেইন চরিত্র থাকবে? এই মেইন বলতে কোনো জিনিস নেই। ছোট হোক বড় হোক, একটা নাটকে ঠিকঠাক মতো করতে পারলে সব চরিত্রই সমান। না না তাহলে তো এই নাটকই করতে হবে। আরে করতে পারলে তো করতাম, পারছি না। অবুঝের মতো কথা বলবো শাহিন। আপনি থামুন। আপনি তো আর অভিনয় করেন না। আপনি তো সে চুপচাপ বসে থাকেন। তাপস দা, তাহলে আমরা নতুন কোন নাটক করবো? শুনুন, আমরা বলব একটা গান দিয়ে নাটক তৈরি করব। কি গান? কেন? ওই গানটা জানো না? সব কটা জানালা খুলে দাও না। কি ভাবনা তোমরা? হ্যাঁ, তোমরা ধরি না আমরা? কিন্তু দাদা, গান নিয়ে নাটক তাও কি সম্ভব? ভাবছি সেটাও, দেখি কি করা যায়। শুরু তো করবো। ধরো ধরো সবাই ধরো। কথা জানালা খুলে দাও না। আমি গাইব গাইব বিজয়ী গান। এটা কিন্তু কোনো কথা হলো না। আমি এই গানের নাটক করবো না। আমি এই নাটক নেই। আমি চললাম। না, আমি এই নাটক করবো না। কিছুতেই করবো না। শাহিন! যাক, ঠিক হয়ে যাবে। আসবে। ধরুন, রবি। ঠিক আছে দাদা, কথা বলে এই, শুরু করি তো আমরা আবার শুরু। এই জোরে ধরো। পারেন না। জোরে ধরো, জোরে ধরো। পুরা আসবে চুপি চুপি। তাপস, চুপি চুপি কারা আসবে? এই গানটা শুনলে আমার ভয় লাগে। মনে হয় ঘাড়ে যেন কোনো নিঃশ্বাস ফেলছে। এই, থামো তো, সব বিদ্যুৎ দিন। আমার তো কান্নাই চলে আসে। আরে তুমি সুপারস্টার লাইট। এই, ক্যাপ্টেন কি বান্ধব যা। তাপস দা, সাইন ভাই কিন্তু ঠিক বলেছে। গান দিয়ে নাটক হয় না। পরে মানুষ বলবে গানের মঞ্চ। আর বোকা, রবীন্দ্রনাথ, গান বা কবিতা দিয়ে নাট্যযোগ করা হয়, তখন কিন্তু নাটকই হয়। তাছাড়া অসুবিধা নেই। আমরা না হয় এই গানটা নিয়েই মঞ্চ ভ্রমণ করলাম, হতে কি? এই ধরো, গান ধরো, সবাই ধরো। কথা জানালা খুলে দাও না।
সঁপে দিয়েছিলাম আমরা। মুক্তিকামী মানুষ যখনই আমাদের স্মরণ করে আমরা ছুটে যাই সেখানে আমরা বারবার ফিরে আসি। বারবার। তোমরা কারা? কেন এসেছো? ডিরেক্টর, তুমিই তো আমায় ডাকলে। আমি কখন? এই যে একটু আগে গান গাইলে যে। তুমি কে? আমি হলাম একটা প্রোডাক্ট। আমি আছি তোমার মাথায়, তোমার পিঠে বুকে, তোমার সকালের চায়ের কাছে। গাড়ি রাখো তো। আমার কোনো দেশ নেই, নেই কোনো ধর্ম। পৃথিবীর যে প্রান্ত থেকে ক্ষুধার চিৎকার শোনা যাবে আমি সেই পর্যন্ত বিচ্ছিন্ন। অথচ আমার থাকার কথা ছিল রোগী শোকী ভোগা মানুষের পাশে, নিরন্ন মানুষের ক্ষুধার যন্ত্রণায়। আমার থাকার কথা ছিল গুয়েতেমালা কিউবা থেকে কঙ্গো, পেরু, কোস্টারিকা, ইকুয়েডর, ভিয়েতনাম, বলিভিয়া, পাহাড় পর্বত নিয়ে আরো দূর কোনো দেশে শোষকের নির্যাতনতা, তার নগদের মধ্যে বারুদের গন্ধ হয়ে। অথচ দেখো, তোমরা আমায় কেমন একটা প্রোডাক্ট বানিয়ে দিয়ে আমাকে নিয়ে এলে বিজ্ঞাপন, আমাকে বানালে রোম্যান্টিক ডিরেক্টর। অথচ আমার থাকার কথা ছিল বলিভিয়ার লা হিবেরার সেই স্কুলে। যে রোমান্টিক বিপ্লবী, তুমি কি তোমাকে দেখতে পাচ্ছ? তোমাকে ভিখারির মতো লাগছে। আমাকে গুলি করো না, আমি চেক হয়ে বাড়াই। মৃত চেয়ে জীবিত চেক হয়ে বাড়াটা অনেক বেশি। তুমি কি তোমার অপরাধের কথা চিন্তা করছো? না, আমি চিন্তা করছি বিপ্লবের অমরত্বের কথা। তোমার শেষ ইচ্ছের কথা বলো। বিদেশকে বলবে সমগ্র আমেরিকায় সে নতুন বিপ্লবের যাত্রা দেখতে পারবে। আর আমার স্ত্রীকে বললো সে যেন আবার বিয়ে করে। ও আরেকটা কথা, আমি এই স্কুলের একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। এই স্কুলের অবকাঠামো অনেক খারাপ। বাচ্চারা এখানে কিভাবে পড়ালেখা করবে? আপনি কি মনে করেন যে এখানে কোনো ভালো শিক্ষার্থী পাওয়া যাবে? স্কুলটা মেরামতের ব্যবস্থা করুন। যে দেশ পড়তে লিখতে জানে না তাদের প্রতারণা করা সহজ। আমাদের স্কুল সরকারি অনুদানে চলে। হ্যাঁ, কিন্তু আপনি কি জানেন সরকারি অফিসাররা নিজেরা ভার্সিটিতে চলে বেড়ান? হ্যাঁ, জানো। আমাদের লড়াই ঠিক এখানে। শিক্ষা ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে, যাতে ধনী গরিব সবাই একই শিক্ষায় শিক্ষিত হতে পারে। আর এমন নয় যাদের টাকা আছে শুধু তারাই শিক্ষিত হবে। শিক্ষা হবে সবার। আপনি এবার আসুন। চলো আমরা সকল বেদটাকে তুচ্ছ করি। বিদ্রোহী প্রহারক নক্ষত্র প্লাবিত ভূপৃথিবীতে হয় বিজয়ী হব, না হয় মৃত্যুকে
হবে আর সফল হতে হবে। ভারতবর্ষের মধ্যে এই চট্টগ্রাম শহরকে আমরা 4 দিন মুক্ত রাখতে সক্ষম হয়েছিলাম ওদেরকে পরাজিত করে। ওই কৌশলের উপরে ভর করে আমাদের আক্রমণ করতে হবে এবং সফল হতে হবে। ব্রিটিশদের এই রাস্তাকে ধ্বংস করতে পারলেই ভেঙে পড়বে, দুর্বল হয়ে যাবে। এই দায়িত্বটা আমি কল্পনা দত্তের উপর দিয়েছি। ও যেহেতু ছাত্রী নয় অ্যারেস্ট হয়েছে, তাই সিদ্ধান্তটা হালকা। এই ভারটা আমি তোমাকে দিতে চাই, পারবে না? পারবো না দাদা। ওদের কত বড় সাহস, ওরা ক্লাবের সামনে সাইনবোর্ডে লিখে দিয়েছে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। তোমাকে কিন্তু পুরুষের পোশাকে যেতে হবে, আর এগোয় কলোনির একজন থাকবে তোমাদেরকে সাহায্য করার। তাই হবে মাস্টারদা। বন্দে মাতরম। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! মাগো, তুমি অমন করে কেঁদো না মা। আমি যে সত্যের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিতে এসেছি। তুমি কি তাতে আনন্দ পাও মা? কি করবো মা? দেশ যে পরাধীন। দেশবাসীদের শৃঙ্খল বাড়ে, অবরতা, লাঞ্ছনা, অপমানিত। তুমি কি সবই নীরবে সহ্য করবে মা? একটি সন্তানকেও কি তুমি মুক্তির জন্য উৎসর্গ করতে পারবে না? একটা তুমি ওদেরকে নিয়ে চলে যাও। দেশের জন্য তোমাকে বেঁচে থাকতে হবে। আর একটু ছাড়া নেই। বন্দে মাতরম! বন্দে বিক্রম ভাই, আপনি আজ এমন এক জায়গায় লিখবেন যেখানে জীবনে কখনো লেখেননি। দেখি আপনি চাদরটা খুলছেন কেন? বিক্রম ভাই, আপনি আমার বুকের রেখাটাতে লিখবেন স্বৈরাচার নিপাত যাক, আর পিঠে লিখবেন গণতন্ত্র মুক্তি পাক। এই লেখাটা লিখে বাইরে গেলে পুলিশ আপনাকে মারবে, আপনার জেলও হতে পারে, আপনি মারাও যেতে পারে। তাছাড়া আমার বড় ভাই প্রেসিডেন্টের ওখানে চাকরি করে। এই লেখাটা আমি লিখেছি জানাজানি হলে আমার ভাইয়ের চাকরি চলে যাবে, আমার ভাইও শেষ, আমিও শেষ। আমি এটা লিখতে পারবো না। বিক্রম ভাই, জানাজানি হবে কি করে? এখন মধ্যরাত, এই গলিটাও খুব অন্ধকার, আর এখানে কেউ নেই। এই কারণে তো আপনাকে এখানে নিয়ে এলাম। কাল সকালে মিছিল, এখন লিখলে সকাল পর্যন্ত কি থাকবে? এলাকার পেন থাকবে। আমার ভয় করছে। বিক্রম ভাই, ভয়ের কিছু নেই। ওখানে কাল আমার মতো আরো 100 জন এটা লিখে আসবে। আমরা সবাই মিলে একসঙ্গে মিছিল করবো। এমন ভাবে লিখবেন যেন পোস্টারের মতো লাগে। আচ্ছা লিখে দিচ্ছি।
বিক্রম ভাই, স্বৈরাচারের পতন ঘটিয়ে ফিরব, দেখা হবে বিজয়ে। তাহলে তো লেখাটা একটু আলাদা করে লিখতে হয়। লেখা শেষে তাই নিয়ে গেলাম যাতে সবার থেকে আলাদা হয় লেখা। গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নির্বাচন, গণতন্ত্র মুক্তি পাক। আমি কিন্তু শুধু পোস্টার হতে চাই না, ভাস্কর্য হতে চাই না। আজও যেখানে শব্দ ভাঙা বেশি আছে, শোষক এবং স্বৈরাচারের বিরুদ্ধে যেখানে লড়াকু দেখা মেলে, আমি থাকি এই, আমি থাকি স্লোগান। আর এই মুহূর্তে যেন সেই নির্ভীক যোদ্ধা যাচ্ছে রণাঙ্গনে, উদর শরীরে নেমে আসে রাজপথ, বুকে পিঠে রৌদ্রের অক্ষরে লেখা অনন্য স্লোগান, বীরের মুদ্রায় হাটে মিছিলের পুরোখানে, হঠাৎ শহরে কহতা, ঝাঁক ঝাঁক বন্দুকের উচ্চার, সেদিন হৃদয়, বাংলাদেশের হৃদয়, বাংলাদেশ বন্ধুরা হরিণীর মতো আত্মনাদ করে। তার মধ্যে অবিরল রক্ত ঝরতে থাকে, ঝরতে থাকে। দূর হচ্ছে, দূর। আমি চিনতে পারলে ডিরেক্টর? কে তুমি? বাংলার বিবর্ণ ইতিহাসের তুষার পাতা থেকে হঠাৎ বিদ্রোহী হয়ে উঠে এলো একটি শব্দ, একটি নাম। 1971-এর বালুরজা দিনে একজন নারী, একজন জননী, একটি বাংলাদেশ। ভাগীরথী। যা চিনলে তাকে। কেন চিনতে পারবে না? দেশের অস্তিত্বে মিশে আছে। পিরোজপুর শহরে গুদবাড়িতে আছে যে ভাগীরথী। পাকিস্তানিরা তোমায় ধরে নিয়ে গেল ক্যাম্পে, আটকে রাখলো, তারপর পুলিশ পক্ষে কাজ করবে, এভাবেই তোমাকে ওটাকে মুক্তি বলে বুঝি? পাখি উড়িয়ে দিয়ে পায়ের সুতো বেঁধে রাখা? ওই শর্তে মুক্তি দিয়েছিল বলেই তো তুমি মুক্তিযোদ্ধাদের ইনফরমার হতে পারো। তারপর তুমি ধরা পড়ো এবং মোটর সাইকেলের পেছনে বেঁধে পিরোজপুর শহরের রাস্তায় টেনে টেনে তোমায় মারা। আচ্ছা ভাগীরথী, বলতো তোমায় কি মোটর সাইকেলে না একটা জিপ গাড়ির পিছনে টেনে টেনে মারা হয়েছিল? মানুষ তো এমন, পেছনের হাতিটা দেখতে পায় না, অথচ সামনের পিঁপড়েটাকে আমাকে ধর্ষণ করা। একটা শহরের রাস্তায় রাস্তায় আমার শরীরের মাংস, আমার চিৎকার, আমার হৃদস্পন্দন লেগে আছে। একটা স্বাধীন দেশে তা থেকে কি অর্জন করতে পারলে তোমরা? নারীর মুক্তি কি সত্যি মিলেছে ডিরেক্টর? আজও দেশে দেশে মৃত্যু হলে নারীকে ধর্ষণ করা হয়। নারীর এগিয়ে চলা তোমরা মেনে নিতে পারো না। এখনো তোমরা তরুণদের
তোর হাতে? দেখো বাবার টিভির ফর্মুলাটা 2 ইঞ্চি ছোট। বাবু আমি আমার নাটকের প্রভাবকে রেখেছি। মানুষের বুদ্ধি চন্দ্রপাত দিয়েছে, তাদের নিয়ে নাটক বানাবে। কি নাটকটা অন্ধকারে কেমন গান গাইলে? শাহিন, তুমি এটা কেন করলে? হ্যাঁ, বলেছিলাম না ওই নাটকই করতে হবে। আপনার এই গানের নাটকে আমার তো কোনো ভূমিকাই দেখতে পেলাম না। আরে আগে কি কিছু বোঝা যায়? তুমি আসো তো, বসো। সবসময় প্রধান চরিত্রই করতে হবে শাহিন খান। তুমি চুপ করো, তুমি জুনিয়রের মতো থাকো। শাহিন, আমরা বড়রা যদি সিনিয়র জুনিয়র করতে থাকি ওরা শিখবে কোথায় বলো? আসিফ সাহেব ভাই আসে না, আমি এটা করবো। চল ভাই চল। আমি এটা করবো। না, আমি এটা করবো। আমরা আবার নতুন করে নাটক করবো চল। শাহিন, আমাদের বয়স হয়েছে, ওদেরকে তো তৈরি করতে হবে, ওদের উপর দায়িত্বটা দিতে হবে। ওদেরকে যদি আমরা তৈরি করতে না পারি তো করবে কি? আমি সত্যি দুঃখিত। তাহলে ওই গানটি কি আবার আমরা শুরু করি? হ্যাঁ, চলো, ধরো সবাই। চলো, সবাই। হ্যালো, আমি সবাইকে আসতে আমি আপনাদের কাছ থেকে কি 5টা মিনিট সময় চেয়ে নিতে পারি? এই লাইটটা একটু অফ করবেন, আমি দেখতে পাচ্ছি না দর্শক। আমি একটু পারফর্মারদেরকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। সবাই একটু আসবেন প্লিজ। এই লাইটটা একটু অফ করা যায়, শুধু এই দুটো চোখে লাগছে। সবাই দাঁড়ায়, পারফর্মাররা সবাই মঞ্চে। আমার মনে হয় প্রথমত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনাদের সাথে ওদের একটু পরিচয় করিয়ে দেওয়া দরকার। অনেকে হয়তো জানেন ওরা আপনাদেরই স্বজন, আপনাদেরই আত্মীয়, কারো ভাই বোন বাচ্চা যাই হোক। তো আমি কাজী রোকসানা রুমা, আমি এটা আমার জন্ম শহর। আমার
আমার জন্ম, বেড়ে ওঠা সব কিছু এখানে, এবং আমার ভাগ্যটা খুব ভালো। আমার জীবনের আজকে এটা প্রথম নাটক ছিল। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, ভালো খারাপ যেটাই হোক, এটা আমার প্রথম মঞ্চে ডিরেকশন দেয়া, এবং আমি খুব লাকি যে সেটা আমার পিরোজপুরেই হয়েছে, কারণ এখানে আমি একসময় থিয়েটার করেছি। আমার মনে হয় আমি একটু ডান পাশ থেকে পরিচয় করে দিই, কারণ পারফর্মারদের পরিচয় আপনাদের জানা দরকার। একদম ডানে আছে শুভ, তারপরে হচ্ছে কবির, অরণ্য, আলিয়া, স্যাম, কাউসার, নিশিতা, তরুণদা, তাপসদা, তার পরিচয় তো আপনারা জানেন, তনু, অর্ঘ, তুবা, পূজা, তারপরে হচ্ছে আরিফ, শাহিন এবং শেষে হচ্ছে সাদিয়া। আমরা যখন এইটার আয়োজন হয়, আমাকে ঢাকা থেকে যখন বলেছিল যে আমি এখানে আসতে চাই কিনা, আমি বলেছিলাম আমি পিরোজপুরে যেতে, মানে আমি কাজটা করতে চাই কিনা। আমি প্রথমে বলেছিলাম যদি পিরোজপুরে যেতে পারি তাহলে আমি করতে পারবো, চাই, এবং তারা আমার কথা শুনেছে। আমি পিরোজপুরে আসতে চাওয়ার একটাই কারণ ছিল, কারণ আমার ছোটবেলাটা তো এখানে কেটেছে। আমি যখন কলেজে পড়ি তখন সেই সময়টা আমার পুরো কলেজের সময় আমার থিয়েটার করেই কেটেছে। আমি পরে পড়েছিও থিয়েটারে শুধুমাত্র পিরোজপুরের জন্য, কারণ আমি এখানে থিয়েটার করতাম। আমি সেই সময়টা দেখেছি এখানে শিল্প সংস্কৃতির কেমন প্রসার ছিল, এবং আমি তারও পরে দেখেছি বা জেনেছি শিল্প সংস্কৃতি কেমন করে এখান থেকে হারিয়ে গেছে। আমি চেয়েছিলাম আমার নিজের শহরে আমি ফিরে আসি, এই কয়জন মানুষ নিয়ে যদি আমি এদেরকে উদ্বুদ্ধ করতে পারি, যদি আমার পুরনো সময়, আমার কৈশোরের সময় বা আমার কলেজের সময়টা যদি ফিরিয়ে আনা যায়, এরা যদি সবাই একসাথে থাকে, একসাথে যদি কাজ করে, কারণ শিল্প সংস্কৃতি ছাড়া একটা জাতিকে চেনাও যায় না। এবং এই শহরে আপনারা যারা একদম তরুণ আছেন এখানে, আপনারা ভাবতেও পারবেন না আমাদের সময়টা কেমন ছিল। গানের দল ছিল, ব্যান্ডের দল ছিল, কবিতার দল ছিল, নাটকের দল ছিল। একটা দল নাটক করতো তো সেটা দেখে কম্পিটিশনে আরেকটা দল নাটক করতো। এটা এই পিরোজপুর শহরে ছিল। সেই পিরোজপুর শহরে এখন আপনারা আমার চেয়ে বেশি ভালো জানেন এখানে কি হয় কি হয় না, মানে হতো কি হতো না, এবং ভবিষ্যতে কি হবে কি হবে না, পুরোটা নির্ভর করছে এখানে যারা প্রতিনিয়ত থাকছেন আপনাদের উপরে। ইভেন আমি বিশ্বাস করি এখানে রাজনীতির সাথে যারা যুক্ত তাদের বেশি দায় থাকে, কারণ একটা শহরের অনেক কিছু আসলে তারাই কন্ট্রোল করেন। এটা হওয়া উচিত না, কিন্তু এটা হচ্ছে। কাজে আমি সেই জায়গা থেকে খুব প্রত্যাশা করবো পিরোজপুরবাসীর কাছে, এবং ডেফিনেটলি আমার টিমের কাছে তো বটেই, যে তারা যে এনার্জিটা আমরা 15 দিনে এত কষ্ট করলাম সেটা তারা ধরে রাখবে। আপনারা কল্পনা করতে পারবেন না এদের উপর একটা স্টিম রোলার গেছে। ভালো খারাপ সেটা আসলে পরের কথা। আপনারা জানেন বোধহয়, আমি জানি না জানেন কিনা, আজকের এই নাটকটা আমরা এখানে করলাম। আমরা 16 তারিখে কিন্তু এটা বিভাগীয় পর্যায়ে যাচ্ছি। 64টা ডিস্ট্রিক্টে শো হচ্ছে একসাথে, সবাই যার যার বিভাগে গিয়ে শো করবে। বিভাগ থেকে 18টা, আমাদের 17, 9টা বিভাগ, 8টা বিভাগ থেকে 16টা দল ন্যাশনালে যাবে, এক রকমের কম্পিটিশনের মতো। আমরা বলেছি আমরা ন্যাশনাল পর্যন্ত যেতে পারবো না, আমরা সেটা চাইও না, কিন্তু আমরা চাই আমাদের যে এনার্জিটা আমরা একসাথে কয়দিন করতে পেরেছি, ধরতে পেরেছি, সেই এনার্জিটা থাকুক। ন্যাশনালে আমার চেয়ে অনেক ভালো ভালো ডিরেক্টররা কাজ করছেন অনেক জায়গায়। আমরা হয়তো ন্যাশনালে যাব না, কিন্তু বিভাগে যাচ্ছি সেটা শিওর। কিন্তু আমাদের এই এনার্জিটা ধরে রাখা খুব দরকার। এদের আমি খুব বকেছি, আমার সিনিয়ররাও আছেন এখানে, তাপসদা, আমি তার কাছে নাটক শিখেছি, আমার তাকে শেখাতে হয়েছে। আমি দুঃখিত তাপসদা, আমি সরি বকাবকি যদি কিছু করে থাকি। আপনাদের সামনে বসে আমি পুরো টিমকে সরি বলতে চাই, কারণ এখানে কেউ কেউ আমার সিনিয়র আছেন, ইভেন জুনিয়রদেরও আমার বকার রাইটস নেই। কিন্তু ডিরেক্টর হিসেবে মাত্র 15 দিন একটা প্রশিক্ষণ, এদেরকে নাটক যারা কিছুই জানে না তাদেরকে নাটকটা বোঝানো, অ্যাক্টিংটা শেখানো, এবং এই পুরো স্ক্রিপ্টটা এখানে বসে তৈরি করেছি। 6ষ্ঠ দিন থেকে আমরা ভাবতে শুরু করেছি কি নাটক করব, কেমন করে করব। এরা সবাই মিলে একটু একটু করে তৈরি করেছে ফ্লোরে। 8ম বা 9ম দিনে গিয়ে এই স্ক্রিপ্টটা লেখা হয়েছে এখানে বসে। আগে থেকে কিছু মাথায় নিয়ে আসতে পারিনি, আমার মাথায় ছিল না কিছু, ভেবেছিলাম এখানে বসে করব। সকাল থেকে রেগুলার 12টা মাস্ট ছিল, কোনোদিন 10টা, কোনোদিন 11টা থেকে রাত 8টা 9টা, কাল আমরা 10:30টায় গেছি। এই পুরোটা সময় এত ফিজিক্যাল ওয়ার্ক, এত মেন্টাল ওয়ার্ক, এবং এত বকাবকি ডিরেক্টরে, এটা এরা হজম করেছে। আমি যে বাচ্চাটাকে, আমি এখানে সবচেয়ে জুনিয়র হচ্ছে 7ম শ্রেণীতে পড়ে,
এবং অষ্টম শ্রেণীতে, সপ্তমে কেউ আছি? সপ্তমে সবচেয়ে জুনিয়র সপ্তম শ্রেণীতে পড়ে এবং ষাটূর্ধ্ব মানুষও এখানে আছে। সো কম্বিনেশন বুঝতে পারছেন, সপ্তম এবং ষাটূর্ধ্ব এর কম্বিনেশন, এই দুটোকে ব্যালেন্স করা। এবং সবাই মিলে আজকে, এখন আমি দেখি ওকে প্রথম যেদিন এসেছিলাম সেদিন কিছু বললে একটা জাল করো বললেও হাসতো। এখন আমি দেখি ও সবচেয়ে বেশি আমাকে প্রশ্ন করে এবং জ্বালায়, মেকআপটা কি হবে, এটা কোথায় রাখবো, ওকে এটা করতে বলেন, ওটা তাকে বলেন। এইটা হচ্ছে এদের মধ্যে পরিবর্তনটা হয়েছে ভীষণভাবে। এই ফ্লোর এরা ঝাড়ু দিয়েছে, এরা মুছেছে, খেয়ে না খেয়ে। তো আমরা সবাই মিলে একটু আমাদের এই পারফর্মারদের জন্য একটা হাততালি দিতে চাই। এবং আজকে আমার ঢাকা থেকে মুন্না আমার সাথে আমাকে হেল্প করার জন্য পুরোটা সময়, মুন্না একটু নিচে আসবেন, পুরোটা সময় 15 দিন আমার সাথে মুন্না ছিল। আমরা দুজন মিলে আসলে জার্নিটা শুরু করেছি। আজকে ঢাকা থেকে আমাদের কিছু বন্ধুরা এসেছে, আমি যে থিয়েটার দলে কাজ করি, তারা মেকআপে সাহায্য করেছে, তারা প্রজেক্টর চালানোতে সাহায্য করেছে। ওরাও যদি থাকে আমি আসতে বলবো। আমার কৃতজ্ঞতা তাদের জন্য, কৃতজ্ঞতা রফিক ভাইয়ের জন্য। রফিক ভাই খুলনাতে বদলি হয়েছে, আপনারা জানেন বোধহয়। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন দুটো, একটা বাগেরহাটে, একটা এখানে। কিন্তু উনি যে নেই, ফিজিক্যালি উনি এখানে ছিলেন না, সেটা এক মুহূর্তের জন্য বুঝতে দেননি তিনি। কারণ আমি যখন যা চেয়েছি সেটা পেয়ে গেছি, এবং সেটা যেটা পেয়েছি যার কাছে, তিনি হচ্ছেন দুলাল ভাই। দুলাল ভাইকে আমি মঞ্চে রাখতে চাই বিশেষ করে। সকাল থেকে রাত অব্দি দুলাল ভাই এখন খাবো, দুলাল ভাই এখন পানি, দুলাল ভাই ফ্লোরটা মুছতে হবে, দুলাল ভাই এটা করতে হবে। দুলাল ভাই না থাকলে বোধহয় আমরা মরে যেতাম, না খেয়ে মরতে হবে। তো দুলাল ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভীষণ হেল্প করেছেন। আর শিল্পকলা একাডেমির এখানে চারুকলা ডিপার্টমেন্ট, নৃত্যকলা ডিপার্টমেন্ট এবং সঙ্গীত, এই যে গান তুলেছে বা যাই করেছে, ছবি আঁকা, গণতন্ত্র মুক্তির পাক, পোস্টারগুলো, সবগুলোতে তারা ভীষণ সাহায্য করেছে। তো সবগুলো ডিপার্টমেন্টকে আমি আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি জানি না, আমার মনে হয় পারফর্মারদের মধ্যে থেকে যদি কেউ কিছু বলতে চায়, ভালো খারাপের দায়িত্ব আপনাদের হাতে ছেড়ে দিলাম। 15 দিনে এর চেয়ে বেশি আমরা আর পারিনি। আমরা চেষ্টা করব বিভাগে যেন এর চেয়ে একটু ভালো হয়। এখানে লাইটের সীমাবদ্ধতা আছে। আজকে সকালবেলা লাইট ঢাকা থেকে এসে পৌঁছেছে, খুলনায় পাইনি, বরিশালে পাইনি, বাগেরহাটে পাইনি। সো আমাদের নানা রকমের স্ট্রাগল তো আছেই, আপনারা জানেন সেগুলো। অনেক জায়গারই একই অবস্থা, স্ট্রাগল আমি ফেস করছি, একটা বিষয়টা তা নয়। সো আপনারা সবাই ভালো থাকবেন, নাটকের সাথে থাকবেন। আজকে উন্মুক্ত প্রদর্শনী ছিল, এরপর থেকে কিন্তু আমরা এই শো করলে টিকিট করতে চাই, 50 টাকা টিকিট হলেও টিকিট করতে চাই, টিকিট দিয়ে নাটক দেবেন। আমার মনে হয় আমি একটু অভিনেতাদের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চায়, একদম ছোট যে তারও অভিজ্ঞতা শুনতে চাই, একদম সিনিয়র যে তারও অভিজ্ঞতা শুনতে চাই। একদম ছোট। আসসালামু আলাইকুম, আমি আলিয়া কুন্তি কবি। সবাই কেমন আছেন? সবাইকে ধন্যবাদ। আমার টিমে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর দিন একটা, কি আর বলবো, অনেক এক্সাইটেড। তো সবাইকে ধন্যবাদ। আমার আর বলার নেই কিছু, আমি আর ধন্য। আমাদেরই মেয়ে আমাদের কাছে ফিরে এসেছে আমাদের জাগানোর জন্য। আপনারা একটু সহযোগিতা করবেন। আজকে রুমা, আমি আশীর্বাদ করবো আমার সমস্ত কিছু থেকে জীবনে যেন অনেক বড় হয় এবং আমরাও তাহলে বড় হব। আপনারা সবাই সহযোগিতা করবেন, কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ। আগে রুমার সাথে একসাথে কাজ করেছি, এখন রুমার আন্ডারে থেকে কাজ করেছি, খুব ভালো লাগছে, একসাথে কাজ করেছি। ধন্যবাদ রুমাকে, ধন্যবাদ দর্শক। বলার আসলে কিছু নেই। এই 15 দিন একটা নাটক আসলে কঠিন ব্যাপার। আমি টিমের সকলের প্রতি, বিশেষ করে রুমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এখানে আসলে সময় দিতে পারিনি, সে কেন পারিনি তাও তো আসলে আপনারা সবাই জানেন। তো চমৎকার একটি নাটক তারা এই 15 দিনে আমাদের প্রস্তাবে উপহার দিয়েছে। কলা কুশলী যারা রয়েছে, আমার এই আয়োজনে হয়তো ত্রুটি বিচ্যুতি অনেক হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং
কেন বিভাগে তো অবশ্যই আমরা যাব, কেন ঢাকাতে যাব না, অবশ্যই আমি আশা পোষণ করি আমরা এগিয়ে যাবো নাটককে নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সামনে যারা নাটক দেখেছেন দর্শকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই টিমের জন্য দোয়া করবেন যাতে আমরা ঢাকাতে যেতে পারি। আর তো কথা নেই, শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রদর্শন এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।